বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। এলেন হেল। আসুন আমরা চোখ বন্ধ করে সেই বিষাদঘন ছবিটির কথা ভাবি। অসহায় এক ভারতীয় সন্ন্যাসী, মাথায় অপমানের বোঝা, বঞ্চনার বিষ তীর তাঁকে রক্তাক্ত করেছে। তিনি ক্লান্ত, শ্রান্ত ও ক্ষুধার্ত শরীরে বসে পড়েছেন পথের ধারে। এই অবস্থায় কে তাঁর দিকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন? কে তাঁর কর্ণে বর্ষণ করেছিলেন মধুক্ষরা মাতৃবাণী? কে বলেছিলেন, এসো এসো হে বিদেশী পথিক, তুমি আমার গৃহে অবস্থান করো, আমি তোমাকে শিকাগো ধর্মসভার পথ বলে দেব? না, এটি কোনো নাটকের দৃশ্য নয়। সত্যি সত্যি বীর সন্ন্যাসী বিবেকানন্দের জীবনে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছিল, আর সেই সূত্রে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল মাতৃস্বরূপিণী এলেন হেলের। এই ঘটনার প্রাসঙ্গিকতা অনুধাবন করতে হলে কয়েকটি বিষয়ের উপর আমাদের নজর দিতে হবে। সেদিন স্বামীজি সবেমাত্র শিকাগো শহরে অবতরণ করেছেন। নতুন দেশ, বিশাল শহর, কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। তাঁর সঙ্গে ছিল ধর্মসভায় যোগদানের জন্য স্বীকৃতিপত্র। ট্রেনের এক সহৃদয় ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়েছিল। ওই ব্যবসায়ী তাঁর প্রতি যথেষ্ট অনুরাগ প্রদর্শন করেন, এমনকি তিনি কথা দিয়েছিলেন যে ওই ঠিকানায় স্বামীজিকে পৌঁছে দেবেন। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি যেন কোথায় অদৃশ্য হয়ে গেলেন। শুধু তাই নয়, অনেক অন্বেষণের পরেও স্বামীজি যখন ওই ঠিকানা লেখা কাগজের টুকরোটি খুঁজে পেলেন না, তখন বুঝতে পারলেন তাকে এখন এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার সামনে এসে দাঁড়াতে হবে। অন্য কেউ হলে হয়তো এই অবস্থায় যথেষ্ট হতাশ হতেন, কিন্তু স্বামীজির মধ্যে এক অনন্য তেজ ক্রিয়াশীল ছিল। তিনি জগতের সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ালেন। এটাই বোধহয় তাঁর বংশ পরম্পরাগত ঐতিহ্য। তিনি ভাবতে লাগলেন কিভাবে ধর্ম মহাসভার সাধারণ সমিতির চেয়ারম্যান ডক্টর জন হেনরি ব্যারোজের অফিসে পৌঁছানো যায়। আসলে ওই অঞ্চলটি ছিল জার্মান অধ্যুষিত, তাই স্বামীজির ইংরেজি ভাষা কেউ বুঝতে পারলেন না। তখন ক্রমশ ঘন অন্ধকার হয়ে রাত নামছে। নেটিভ বলে তাকে কোনো হোটেলেও আশ্রয় দেওয়া হলো না। প্রবল শৈত্য থেকে রক্ষা পেতে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে স্টেশনে রাখা একটি ওয়াগানের বাক্সে রাত কাটালেন স্বামীজি। সকাল হবার সঙ্গে সঙ্গে বের হলেন কিছু খাদ্যের সন্ধানে। চারপাশের মানুষজন তাঁর এই বিচিত্র পোশাক দেখে তাকে উদ্দেশ্য করে নানা কৌতুকপূর্ণ শব্দ ছুঁড়ে দিলেন। গৃহীদের কাছে গিয়ে অপমানিত হতে হলো ভাগ্য বিতাড়িত স্বামীজিকে। পথের ঠিকানা কেউ বললেন না। দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল। 3.5 কিলোমিটার পথ হাঁটার পর শেষ পর্যন্ত স্বামীজি আশাহত হয়ে পথের ধারেই বসে পড়েছিলেন। সেটি ছিল ডিয়ারবোর্ন স্ট্রিট, অভিজাত মানুষের পাড়া। হঠাৎ স্বামীজির সামনে এক অলৌকিক ঘটনা ঘটে গেল। যেখানে তিনি বসেছিলেন তার ঠিক উল্টো দিকে বাড়ির দরজা খুলে গেল। এক সম্ভ্রান্ত মহিলা বেরিয়ে এলেন। স্বামীজির কাছে এসে জানতে চাইলেন, আপনি কি ধর্ম মহাসভার সভ্য? চোখের সামনে ওই আলোকময়ী নারীকে দেখে স্বামীজি যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। তার কেবলই মনে হলো পরম পুরুষ মহাগুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদেই বোধহয় এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে চলেছে। স্বামীজি সংক্ষেপে তার সমস্যার কথা জানালেন।
ওই ভদ্রমহিলা স্বামীজিকে নিজের গৃহে নিয়ে গেলেন। এক মুহূর্তে স্বামীজিকে তিনি আত্মার আত্মীয় করে নিয়েছিলেন। শুধু তাই নয়, ওই আলোকময়ী রমণীর হাত ধরে স্বামীজি ধর্ম মহাসভার সেই দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। পরবর্তীকালে তাঁর বাড়ি অর্থাৎ জর্জ ডাব্লিউ হেল, 541 ডিয়ারবোর্ন অ্যাভিনিউ, শিকাগো হয়েছিল স্বামীজির মধ্য পশ্চিম আমেরিকার স্থায়ী ঠিকানা। মিসেস হেলকে স্বামীজি কখনো ভুলতে পারেননি। বারবার অন্তরঙ্গ আলাপচারিতার মাধ্যমে স্বামীজি ওই রমণীর কথা বলেছেন। ভিন দেশে ওই রমণী অসহায় স্বামীজিকে যেভাবে সাহায্য করেছেন, ভাষায় তা বর্ণনা করা সম্ভব নয়। সেখানে স্বামীজি পেলেন তার নতুন মা ও বাবাকে, আর পেলেন 4 জন আকর্ষণীয় বোন ও এক ভাইকে। আমেরিকার প্রবাস দিনে তাঁরা সকলে মিলে স্বামীজিকে নানাভাবে উদ্বুদ্ধ এবং প্রাণিত করেছিলেন। কিন্তু কে এই মিসেস হেল? তার পরিচয়টুকু আমাদের জেনে নেওয়া দরকার। তিনি ছিলেন এক বিশাল হৃদয়ের রমণী। তার নিজের ছিল 2 কন্যা ও 1 পুত্র। স্বামীর বোন মিসেস জন গিলক্রাইস্ট ম্যাকিনলে 2 কন্যাকে নিজের কাছে রেখে মানুষ করেছিলেন। এই 2 কন্যার নাম ছিল হ্যারিয়েট এবং ইসাবেল। মেয়ে দুটির দুর্ভাগ্য, নেহাতি নাবালিকা অবস্থায় তাদের মায়ের মৃত্যু হয়। এর কিছুদিন পর তাদের পিতা স্টক মার্কেটে প্রচুর টাকা লোকসান করে মারা যান। নিঃস্ব ও অসহায় এই 2 কন্যা এরপর হেল দম্পতির বিশাল 3 তলা বাড়িতে স্থান পেলেন, হয়ে গেলেন এই পরিবারের অবিচ্ছিন্ন অঙ্গ। এই 4টি তরুণীর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল স্বামী বিবেকানন্দের। স্বামীজি যখন শিকাগোতে অবতরণ করেন, তখন তাঁরা ছিলেন ছটফটে তরুণী। হ্যারিয়েট ম্যাকিনলে ছিলেন সবার বড়। তার থেকে কিছুটা ছোট ছিলেন ইসাবেল ম্যাকিনলে। এদের থেকে ছোট ছিলেন মেরি হেল এবং হ্যারিয়েট হেল। আর একমাত্র ভাই স্যাম হেল ছিলেন সবার ছোট। ম্যাকিনলে বোনেদের মধ্যে ইসাবেল ছিলেন সব থেকে সুন্দরী। কথায় কথায় কৌতুকপূর্ণ বাক্য বলে সকলকে আমোদিত করতে পারতেন। তাকে বাদ দিয়ে কোনো নৈশ আহারের আসর কখনো চলত না। হ্যারিয়েটও ছিলেন অসাধারণ রূপসী। সেই সময় ইসাবেলের সৌন্দর্যকে ভালোবাসার দেবী ভেনাস ডি মিলোর সঙ্গে তুলনা করা হতো। এই প্রসঙ্গে স্বামীজি মাঝে মাঝে মেরি হেলকে মজা করে চিঠি লিখতেন। হেল বোনেদের মধ্যে মেরি হেলও তার পিস্তুত দিদি ইসাবেলের মতোই সুন্দরী এবং বুদ্ধিমতী ছিলেন। ম্যাকিনলে বোনেদের বাবা তাদের জন্য তেমন অর্থ রেখে যেতে পারেননি, তাই তাঁরা ছিলেন স্বাবলম্বী। দুজনেই পড়াতেন কিন্ডারগার্টেন স্কুলে। আর হেল বোনেরা পিতৃসূত্রে যথেষ্ট অর্থের অধিকারিণী ছিলেন। তাঁরা বিভিন্ন সভা সমিতিতে যোগদান করতেন। নানা ধরনের সমাজ সেবার কাজে তাঁরা যুক্ত থাকতেন। সংক্ষেপে বলা যেতে পারে, ওই পরিবারের মধ্যে একটি সুন্দর সুরম্য বৌদ্ধিক পরিমণ্ডল ছিল। হেল দম্পতি বিবেকানন্দকে একেবারে নিজেদের ছেলের মতোই আদর যত্ন করতেন। স্বামীজি তাঁর জীবনের অনেকগুলি প্রহর মার্কিন দেশে কাটিয়েছিলেন। তাকে খুবই কর্মব্যস্ততার মধ্যে দিন কাটাতে হতো। তবে সময় এবং সুযোগ পেলে মধ্য পশ্চিম আমেরিকার ওই হেল পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে যেতেন। হেল পরিবারের 4টি মেয়ের সঙ্গে ছিল তার মিষ্টি মধুর সম্পর্ক। বোনেদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে নানা ধরনের ভবিষ্যৎবাণী করে বিবেকানন্দ সকলকে একেবারে অবাক করে দিতেন। শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ অসাধারণ গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা লাভ করেছিলেন। এর ফলে কিছু মানুষ তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন। তাঁরা চেয়েছিলেন যে করেই হোক এই সন্ন্যাসীর চরিত্র সম্পর্কে কুৎসা রটনা করতে হবে। তাঁরা দেখলেন যে স্বামীজি অনায়াসে হেল পরিবারে 4 জন তরুণীর সঙ্গে কথাবার্তা বলা ও মেলামেশা করতে পারছেন। এর পরিপ্রেক্ষিতে একজন মিস্টার হেলের কাছে একটি উড়ো চিঠি পাঠিয়ে দিলেন। এই চিঠিতে স্বামীজিকে চরিত্রহীন বলে প্রতিপন্ন করা হলো। মিস্টার হেলকে সাবধান করে বলে দেওয়া হলো,
এখন থেকে যেন তাঁর পরিবারের অন্দরমহলে স্বামীজিকে প্রবেশ করতে না দেন। এই চিঠির খবর স্বামীজির কানে যায়। তিনি কিন্তু সত্যি সত্যি হেল পরিবারের মেয়েদের বোনের মতো ভালোবাসতেন। এখানে বাসনা কামনার কোনো স্থান ছিল না। স্বামীজি তখন যে কতখানি আহত হয়েছিলেন বন্ধু হরিদাস বিহারী দাসকে লেখা একটি চিঠিতে। এই চিঠি পাবার পর হরিদাস বিহারী দাস স্বামীজির কথা বলে 1894 সালের 2রা আগস্ট তারিখে মিস্টার হেলকে একটি চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠির মাধ্যমে হরিদাস বিহারী দাস প্রমাণ করতে চেয়েছিলেন যে স্বামীজি একেবারে অন্য চরিত্রের মানুষ। তিনি সমস্ত নারীর মধ্যে মাকেই খুঁজে বেড়ান। নারী তাঁর কাছে এক মহাশক্তির অংশ ছাড়া আর কিছু নন। মিস্টার হেল অবশ্য ওসব গুজবে কান দেননি। তিনি অত্যন্ত বিচক্ষণ ও স্থিতধী চরিত্রের মানুষ। প্রথম দর্শনেই তিনি বুঝতে পেরেছিলেন যে স্বামী বিবেকানন্দের মধ্যে এক আলাদা আকর্ষণী ঐশী শক্তি আছে। এই শক্তিকে আমরা সহজ সরলভাবে বিশ্লেষণ করতে পারি না। ঈশ্বরের অসীম আশীর্বাদ না থাকলে এমন ঐশী শক্তির অধিকারী হওয়া যায় না। তিনি ওইসব উড়ো চিঠিকে বাজে কাগজের বাক্সে ফেলে দিয়েছিলেন। পরে সেটি ফায়ার প্লেসের আগুনে পুড়িয়ে দেন। এভাবেই তিনি গুজব রটনাকারীদের সমুচিত জবাব দিয়েছিলেন। হেল পরিবারের সঙ্গে স্বামীজি অনেকগুলি অন্তরঙ্গ প্রহর কাটিয়েছেন। এই পরিবারের সদস্যদের সঙ্গে তার যে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে সেই পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেছেন। ডিয়ারবোর্ন অ্যাভিনিউয়ের বাড়িতে একবার স্বামীজির সাধ জাগল তিনি স্কেটিং শিখবেন। জুতোর সঙ্গে স্কেটিংয়ে চাকা বেঁধে নিলেন। মন দিয়ে অনুশীলন শুরু হলো। যেহেতু সেখানে কোনো স্কেটিং গ্রাউন্ড ছিল না, তাই তিনি ওই গৃহের দামি কার্পেট এবং পালিশ মেঝের ওপরই স্কেটিং করতে শুরু করলেন। স্বামীজির এই শিশু সুলভ আচরণে হেল দম্পতি মোটেই রাগ করেননি। স্বামীজি অনায়াসেই পালিশ করা মেঝের ওপর দিয়ে স্কেটিং করতেন। স্কেটিংয়ের পারদর্শিতা অর্জন করার পর তার মুখমণ্ডলে সাফল্যের অভিব্যক্তি ফুটে উঠেছিল। পরবর্তীকালে অবশ্য স্বামীজি স্কেটিং করতে আগ্রহী ছিলেন না। মিসেস হেলকে স্বামীজি নিজের মার মতোই শ্রদ্ধা করতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরের অপার অনুগ্রহে ভারতবর্ষ থেকে এত হাজার মাইল দূরে তিনি আর একজন জননীর সন্ধান পেয়েছেন। মিসেস হেল এই আত্মভোলা পুত্রের জন্য সর্বদা উদ্বিগ্ন থাকতেন। স্বামীজি যখন দূর দূরান্তে নানা কাজে ব্যস্ত, তখনও নিয়মিত মিসেস হেলের সঙ্গে তিনি পত্র বিনিময় করতেন এবং মিসেস হেলকে আশ্বস্ত করতেন। তিনি জানতেন আমেরিকার মতো বিদেশে তার একটি নিশ্চিত আশ্রয়স্থল আছে, আর তা হল হেল পরিবারের বাড়ি। স্বামীজির নির্দেশ মতো বিভিন্ন স্থান থেকে তার নামে পাঠানো বিভিন্ন জিনিসপত্র এবং চিঠি হেল পরিবারের ঠিকানায় আসত। হেল পরিবারের সদস্যরা যত্ন সহকারে সেগুলি স্বামীজির কাছে পাঠিয়ে দিতেন। 4 বোনের মধ্যে মেরি হেলকে স্বামীজি সব থেকে বেশি স্নেহ করতেন। মেরি হেলকে উদ্দেশ্য করে তিনি অসংখ্য চিঠি লিখেছিলেন। এই চিঠির শব্দগুলি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে তাঁদের মধ্যে কী ধরনের আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান ছিল। একাধিক পত্রে তাঁদের অপার্থিব এই সম্পর্কের কথা বর্ণনা করেছেন। 1898 সালের একটি চিঠিতে মেরি হেলকে তিনি লেখেন, "You are all so kind, the whole family, to me. I must have belonged to you in the past, as we Hindu say." অর্থাৎ হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাস করে। হেল পরিবারের সকলে তাকে যেভাবে সাদরে বরণ করে নিয়েছেন, তাতেই স্বামীজির মনে হয়েছিল গত জন্মে তিনি বোধহয় এই পরিবারের এক সদস্য ছিলেন। একটি পরিবারকে কতখানি ভালোবাসলে তবে স্বামীজির মতো একজন মানুষ একথা উচ্চারণ করতে পারেন তা সহজেই অনুমেয়। হেল পরিবারের বাড়িটির কাছে একটি সুন্দর উদ্যান ছিল। স্বামীজি প্রায়ই সেখানে গিয়ে বসতেন, সূর্যতাপে তপ্ত হতেন। প্রায়শ এক মহিলা তাঁর 2 বছরের মেয়েকে নিয়ে সেখান দিয়ে বাজার যেতেন।
একদিন ওই মহিলা স্বামীজিকে দেখে বুঝতে পারছিলেন যে এই হিন্দু যুবকের কাছে তার ছোট্ট মেয়েটিকে কিছুক্ষণের জন্যে গচ্ছিত রাখা যেতে পারে। স্বামীজির কাছে এই প্রস্তাব উপস্থাপন করার সঙ্গে সঙ্গে স্বামীজি রাজি হয়ে গেলেন। তখন সেখানে এক অন্য দৃশ্যের অবতারণা হলো। প্রতিদিন স্বামীজি ওই ছোট্ট মেয়েটিকে নিজের কাছে কিছুক্ষণ রাখতেন। দেখতে দেখতে আরো অনেক বছর কেটে গেল। তখন মেয়েটি এক কিশোরী কন্যা। পরবর্তীকালে কন্যাটির মা কাগজে স্বামীজির একটি ছবি মেয়েটিকে দেখিয়েছিল। কি আশ্চর্য, মেয়েটি কিন্তু স্বামীজিকে সঠিকভাবে চিনতে পেরেছিল। শুধু তাই নয়, বিবাহ পরবর্তী সময়ে মেয়েটি ফিলাডেলফিয়াতে চলে যায়। তখনও সে স্বামীজিকে স্মরণ রেখেছিল। স্বামী অভেদানন্দ যখন ফিলাডেলফিয়াতে গিয়েছিলেন, তখন কথা প্রসঙ্গে মেয়েটি স্বামীজির তাকে বলা নানা মজাদার কাহিনী বারবার উচ্চারণ করে। শেষ পর্যন্ত এই মেয়েটি সাংসারিক জীবনের সমস্ত সুখ আহ্লাদকে দূরে সরিয়ে রেখে আধ্যাত্মিক জীবন বেছে নেয়। ছোট্টবেলায় স্বামীজির সান্নিধ্য তাকে এতখানি আধ্যাত্মিক জগতে উদ্বোধিত করে যে সেই মেয়েটি শেষ পর্যন্ত এক মহান সাধিকায় রূপান্তরিত হয়। এই ঘটনাটি প্রমাণ করে যে স্বামীজির মধ্যে কি ধরনের অলৌকিক সম্মোহনী শক্তি লুকিয়েছিল। ঈশ্বরের আশীর্বাদে তিনি বোধহয় এমন ব্যক্তিত্ব সম্পন্ন হতে পেরেছিলেন। 1899 সালের 23শে মে থেকে 30শে নভেম্বর স্বামীজি হেল পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন। এই সময় তিনি বেশ কয়েকটি স্মরণীয় মুহূর্ত অতিবাহিত করেন। হেল বোনেরা খুব সুন্দর পিয়ানো বাজাতে ভালোবাসতেন। স্বামীজি সেই বাজনা খুবই উপভোগ করতেন। হেল বোনেরা স্বামীজির কণ্ঠস্বর প্রাচীন এক মেগাফোন যন্ত্রে রেকর্ড করেছিলেন। আমাদের দুর্ভাগ্য, অনেক অনুসন্ধান করেও আমরা সেই রেকর্ডটির কোনো খোঁজ পাইনি। এইভাবে এক মহান ঐতিহাসিক দ্রষ্টব্য আমাদের স্মৃতির অগোচরে রয়ে গেল। এবার বিদায় নিতে হবে। 1901 সালে 27শে আগস্ট তারিখে স্বামীজি মেরি হেলকে উদ্দেশ্য করে শেষবারের মতো চিঠি লিখেছিলেন। প্রিয় মেরি, বিদায়। আশা করি এই জীবনে আবার কোথাও না কোথাও তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। তবে দেখা হোক বা নাই হোক, তোমাকে আমি ভুলতে পারবো না। তোমার স্নেহশীল ভাই বিবেকানন্দ। আমাদের দুর্ভাগ্য, সত্যি কিন্তু তাদের মধ্যে আর দেখা হয়নি। তবে মনে হয় কোনো এক ক্ষণিক অবসরে তাঁরা হয়তো একে অন্যের কথা চিন্তা করতেন। তাদের মধ্যে একটি সুস্নাত বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। পৃথিবীর কোনো ঘটনাবলী এই সম্পর্ককে কলুষিত করতে পারে না। স্বামীজির মৃত্যুর কিছুদিন বাদে মেরি হেল তার থেকে অনেক বড় এক বিত্তশালী ধনী পুরুষকে বিয়ে করেন। 1933 সালের 1 জানুয়ারি মেরি হেলের মৃত্যু হয়। তিনি $18,500 বেলুড় মঠকে দান করেছিলেন। এতেই প্রমাণিত হয় যে স্বামীজির সান্নিধ্য তাকে কতখানি প্রাণিত করেছিল। এই হলো স্বামীজির জীবনের এক মহান রমণী এলেন হেলের কথা। ভাবতে ভালো লাগে, ভারতবর্ষ থেকে অনেক হাজার মাইল দূরে স্বামীজিকে মাতৃস্নেহে বেঁধেছিলেন এই মহিলা। তাঁর স্নেহ এবং সাহচর্য না থাকলে স্বামীজি কি বিশ্ববিজয়ী সন্ন্যাসী হতে পারতেন?